হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট সাহেবা। আমি ডক্টর শিউলি, আর আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করে দিই। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ আজকের টপিকটা হলো ডায়াবেটিক পেশেন্টদের ওরাল হেলথ কেয়ার সম্পর্কে। আমাদের এখনকার যা লাইফস্টাইল, যা আমাদের ফুড হ্যাবিট, সেগুলোর জন্য কিন্তু, বা আমরা যে এনভায়রনমেন্টের মধ্যে এখন থাকি তার জন্য কিন্তু প্রায় বেশিরভাগ ঘরে ঘরেই কিন্তু এখন ডায়াবেটিস ভীষণ কমন একটা জিনিস হয়ে গেছে, কমন একটা সমস্যা কিন্তু হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ যাদের সুগার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওরাল হেলথটা নর্মাল যে পেশেন্ট থাকে তাদের থেকে একটুখানি আলাদা হয়, এবং সেটার কেয়ারটাও কিন্তু একটুখানি আলাদাভাবে নিতে হয়। সুতরাং আজকে কিন্তু আমরা সেই বিষয় সম্বন্ধে আলোচনা করব। তাহলে তোমরা আজকে বুঝতেই পারছো যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমাদের বাড়িতে কিন্তু ওরা যারা রয়েছেন, তো তাদের মধ্যে কেউ একজন ডায়াবেটিক থাকতেই পারে বাড়িতে। তো সেক্ষেত্রে এইগুলো যদি আমাদের জানা থাকে, তো আমরা কিন্তু তাদেরকে অ্যালার্ট করতে পারি, তাদেরকে আমরা কিন্তু সতর্ক করে দিতে পারি যে কি কি করতে হবে তাদের ক্ষেত্রে এবং কি কি করা উচিত নয়। তাহলে চলো আজকে আমরা সেই জিনিসগুলোই জেনে নিই। তবে হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হলো যারা নতুন ভিউয়ার্স আছো, যারা আমাকে প্রথমবার দেখছো, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমার সমস্ত যে আপকামিং ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। আচ্ছা, তাহলে এবার চলে আসি ডিরেক্ট টপিকটাতে। ডায়াবেটিক যে পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে প্রধান যে ওরাল হেলথের যে প্রবলেমটা হয় সেটা কিন্তু কেরিস, অর্থাৎ দাঁতে পোকা লাগার সমস্যাটা। একটা নর্মাল পেশেন্টের থেকে কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্টের এই দাঁতে পোকা লাগার সমস্যাটা কিন্তু অনেক গুণ বেশি থাকে। আচ্ছা, প্রথমেই জানবো যে দাঁতে পোকা লাগার কারণটা কেন হয়। দাঁতে পোকা লাগার যে কারণটা সেটা হলো আমাদের মুখের মধ্যে কিন্তু প্রথম থেকে অনেক ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে। এবার আমার সেই ব্যাকটেরিয়াগুলোর কিন্তু প্রধান যে খাদ্য সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ শর্করা জাতীয় খাবার কিন্তু তাদের মেইন খাদ্য। এই ব্যাকটেরিয়াগুলোর কারণেই কিন্তু আমাদের দাঁতে কেরিজ হয়, অর্থাৎ দাঁতে ক্ষয় হয়, যাকে আমরা চলতি ভাষায় বলে থাকি দাঁতে পোকা লাগা। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই যেহেতু তাদের ব্লাড সুগার লেভেলটা খুব হাই থাকে, তো সেক্ষেত্রে কি হয়, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব ভালোভাবে একদম গ্রো করতে পারে, ঠিক আছে। তখন কিন্তু মুখের মধ্যে কেরিজ হওয়ার, অর্থাৎ ক্ষয় হওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু দাঁতে পোকা লাগার সমস্যাটা শুরু হয়। চলো তাহলে জেনে নিই পরের প্রবলেমটা। পরের যে প্রবলেমটা হয় সেটা হলো মাড়ি ফুলে যাওয়া, যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয়ে থাকে জিঞ্জিভাইটিস। এটাতে কি হয়, মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্ত পড়ে। এটা কেন হয়? আমাদের মুখের মধ্যে খাবারের অবশিষ্টাংশগুলো কিন্তু জমতে থাকে। এবার জমতে জমতে কি হয়, সেটা দাঁতের গোড়ার দিকে দেখবে চিজের মতন কনসিস্টেন্সির কিন্তু একটা লেয়ার থাকে, যেটাকে বলা হয় প্লাক। এবার এই প্লাকটাকে যদি ঠিকঠাক করে পরিষ্কার না করা হয়, অর্থাৎ যদি ব্রাশিংটা যদি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্লাকটা দীর্ঘদিন ধরে জমা হতে হতে কিন্তু তখন কিন্তু মাড়ি কিন্তু ফুলে যাবে এবং মাড়ি থেকে কিন্তু ব্লিডিং হবে। এবার ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই সমস্যাটা যদি, এই মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাটা যদি একবার হয়, অর্থাৎ জিঞ্জিভাইটিসটা যদি একবার হয়, সেক্ষেত্রে কিন্তু হিলিংটা কিন্তু দেরি করে হয়। 3 নম্বর পয়েন্ট হলো, আমি যেটা বললাম এর আগের পয়েন্টে, যে প্লাকের কথাটা, এই প্লাকটা ধরো প্লাকটা দীর্ঘদিন ধরে জমা হওয়ার কারণে কিন্তু এটা তখন জমে শক্ত হয়ে কিন্তু পাথরে পরিণত হয়ে যাচ্ছে, এবং যেটাকে আমরা বলে থাকি ক্যালকুলাস। এবার এই ক্যালকুলাসটাকে যদি পরিষ্কার না করা হয়, ক্যালকুলাসটা যদি দীর্ঘদিন ধরে তাদের গোড়ার দিকে যদি জমা থেকে যায়, তাহলে কিন্তু তখন সেখান থেকে হচ্ছে বোন লস হয়, এবং বোন লসের জন্য কিন্তু তখন কি হয়, দাঁত নড়ে যাওয়ার কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এই প্রবলেমটাকে বলা হয়ে থাকে পেরিওডন্টাইটিস।
এবার ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই পেরিওডন্টাইটিসের প্রবলেমটা খুব তাড়াতাড়ি দেখা যায়, এবং এই প্রবলেমটা যদি একবার হয়, যদি অর্থাৎ একবার দাঁত যদি নড়ে যায়, সেক্ষেত্রে তখন দাঁত নড়ে গেলে একটাই তখন অ্যাডভাইস থাকে যে দাঁত তুলে ফেলা। এবার দাঁত তুলে ফেলার পর কিন্তু যে ঘাটা সৃষ্টি হলো, সেইটার হিলিংটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অনেকটাই দেরি করে হবে। চলে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা ভীষণ বেশি থাকে। ফাঙ্গাল ইনফেকশন বলতে যেমন মুখের মধ্যে সাদা সাদা প্যাচেস দেখতে পাওয়া যায়, ক্যান্ডিডিয়াসিস বলো ইত্যাদি, আরো অন্যান্য অনেক রকম কিন্তু ফাঙ্গাল ইনফেকশন দেখতে পাওয়া যায় কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। তারপরের পয়েন্টে চলে আসছি। তারপরের পয়েন্টে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু এটা টেন্ডেন্সিটা কিন্তু ভীষণ হাই থাকে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি জেরোস্টোমিয়া। এই প্রবলেমটা কি? এই প্রবলেমটা হলো মুখে যতটা পরিমাণ স্যালাইভা থাকার দরকার ততটা পরিমাণ কিন্তু থাকে না, যে কারণে কিন্তু মুখ শুকনো হয়ে যায়। তার ফলে কিন্তু অর্থাৎ মুখে দুর্গন্ধের সমস্যাটা কিন্তু বেড়ে যায়। এবার আমি এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্ট অর্থাৎ সুগার পেশেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে। এতক্ষণ তো আমরা জানলাম যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কি কি ওরাল হেলথের প্রবলেম হতে পারে। তাহলে চলো এবার আমরা জেনে নিই এই যে প্রবলেমগুলো আমি বললাম, এগুলো থেকে রেহাই পাওয়ার ঠিক কি কি উপায়। প্রথম যে শর্ত সেটা হলো ডায়াবেটিক পেশেন্টের কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তার জন্য একজন ভালো ডক্টর দেখিয়ে ঠিকঠাক মতন ওষুধ খেয়ে এই ডায়াবেটিসটাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। ডায়াবেটিসটা যাতে কোনোভাবেই না বাড়ে সেটা কিন্তু নজর রাখতে হবে। আচ্ছা, তারপরের যে পয়েন্টটা বলবো, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু 2 বার করে ব্রাশ করা মাস্ট একদম, ঠিক আছে? যেহেতু তাদের এই সমস্যাগুলোর টেন্ডেন্সিটা ভীষণ হাই, সুতরাং এগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু 2 বার করে ব্রাশ করা, অর্থাৎ মুখে কোনো রকম কোনো ময়লা জমতে না দেওয়াটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্যটা থাকবে। এবং আর কি করতে হবে? ফ্লস ইউজ করতে হবে। ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের কিন্তু রেগুলার ডেন্টাল চেক আপের মধ্যে কিন্তু থাকতে হবে। যখন ডেন্টাল চেক আপ করাতে তারা যাবেন তখন কিন্তু ডেন্টিস্টের কাছে অবশ্যই অবশ্যই তার সমস্ত মেডিকেল হিস্ট্রিগুলো দিতে হবে, অর্থাৎ তার কি কি প্রবলেম আছে, সুগার, প্রেশার, থাইরয়েড বা আরো যা যা যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু ডিটেলসে সব বলতে হবে, কোনোটা স্কিপ করা যাবে না। সেই অনুযায়ী কিন্তু দাঁতের যেই সমস্যাগুলো আছে এই সমস্যার কিন্তু ওষুধগুলো ওই মেডিকেল হিস্ট্রি অনুযায়ী কিন্তু দেওয়া হবে। তারপরের পয়েন্ট হলো, যখনই দাঁতের মধ্যে প্লাগ জমছে, ঠিক আছে, একটা ধরো মোটা লেয়ার জমে গেছে, তখনই কিন্তু স্কেলিং করিয়ে নেওয়াটা বেটার। যদি এই প্লাগটা একবার পাথরে পরিণত হয়ে যায় অর্থাৎ ক্যালকুলাসে পরিণত হয়ে যায়, তখন যদি স্কেলিং করানো হয়, স্কেলিং এর ক্ষেত্রে তখন কিন্তু ব্লিডিং হয়। এবার ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই ক্যালকুলাস পর্যায়ে না এসে আগের পর্যায়ে অর্থাৎ প্লাগ যখন স্টেজে থাকবে তখনই কিন্তু স্কেলিংটা করানো উচিত, কারণ ব্লিডিং যতটা না হবে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ততটাই কিন্তু মঙ্গল, ঠিক আছে? কেন? কারণ বললাম যে যেহেতু হাই ব্লাড সুগার থাকে সেক্ষেত্রে কিন্তু হিলিং এর চান্সেসটা কিন্তু অনেক কম থাকে, তাই যতটা ব্লিডিং না হয় ততটাই বেটার। সেই জন্য যখন প্লাগ থাকবে তখনই কিন্তু সেটার একটা স্কেলিং করিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। তাহলে আই হোপ আমি তোমাদের এই আজকের যে টপিকটা বললাম একটু হলেও ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে, আমি সেটার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউনড। টাটা।